এই ক্লাসে আমরা 10 মিনিটের মধ্যে পরিবেশ রসায়নের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ করে ফেলবো। প্রথমেই দেখো মেসোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার। তো আমাদের বায়ুমণ্ডলে যে 4টা স্তর আছে, প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এন্ড থার্মোস্ফিয়ার, সবগুলার যে বিস্তৃতি সেটা আমি এখানে লিখে ফেলেছি। ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠ থেকে, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার যেটা 15 থেকে 50, মেসোস্ফিয়ার 50 থেকে 85 অ্যান্ড থার্মোস্ফিয়ার এটা 25 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো মেসোস্ফিয়ারের উচ্চতা তাহলে কত হবে দেখো, 50 থেকে 100 কিন্তু হবে, কারণ এর থেকে কাছাকাছি রেঞ্জ আর কোথাও নাই। 50 থেকে 85 সব থেকে কাছাকাছি 50 থেকে 100। তো এই রেঞ্জটা একটু বিভিন্ন বই অনুযায়ী, বিভিন্ন অ্যানালাইসিস অনুযায়ী একটু আগে পরে হয়, সো এটা একটু দেখে নিবা। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাই। দেখো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটা, তিনটা জিনিস জানা লাগবে। শীতলতম অঞ্চল কোনটা, উষ্ণতম অঞ্চল কোনটা এবং ওজোন স্তর কোনটা। শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার, যেখানে তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস বা 180 কেলভিনে নেমে যায়। আর উষ্ণতম অঞ্চল থার্মোস্ফিয়ার, যত উপরে যাওয়া তাপমাত্রা তত বাড়তে থাকবে। আর ওজোন স্তর যেটা, এটা কোনটা, স্ট্র্যাটোস্ফিয়ারকে আসলে ওজোন স্তর বলা হয়েছে। এই তিনটে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। শীতলতম অঞ্চল তাহলে কোনটা, মেসোস্ফিয়ার। এরপরে 3 নম্বর কোশ্চেনে নিচের কোন সমীকরণটি বয়লের সূত্র প্রকাশ করে। তো আদর্শ গ্যাসের যে রাশিগুলো আছে সেই সূত্র আমরা কিভাবে ভেঙে লিখি, এভাবে P1V1/T1 = P2V2/T2। মনে রাখবা যার সূত্র সে নাই। তো যার সূত্র সে নাই মানে বয়লের সূত্র, বয়েল মানে ফোটা, কি দিয়ে ফোটায়, তাপ দিয়ে। তো মনে রাখবা বয়লের সাথে তাপ বা তাপমাত্রা একটা রিলেশন আছে, তো বয়লের সূত্রে টি থাকবে না। চার্লস ফর চাপ, চাপ প্রেশার, তাইলে চার্লসের সূত্র চাপ প্রেশার নাই, তাহলে পি নাই। আর গেলুসকের সূত্রে ভি নাই। তাহলে এই সূত্রগুলো থেকে তুমি জাস্ট খুব সিম্পলি বয়েল থেকে টি বাদ দাও, চার্লস থেকে পি বাদ দাও, আর গেলুসক থেকে ভি বাদ দাও, তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। চার্লসে পি বাদ দিলে কি হয়, V1/T1 = V2/T2। বয়েলের সূত্রে তুমি যদি টি বাদ দাও, V1 = P2V2 পাও, বা এখানে গেলুসকের সূত্র একইভাবে। তো এই জায়গাটা তুমি যদি খেয়াল করো, আনসার কোনটা হবে, বয়েলের সূত্র P1V1 = P2V2। এই যে এটা, ঠিক আছে। এটা কিন্তু খুব ইজিলি বের করে ফেলা যায়, তোমরা যারা বুঝো না তারা কিন্তু ঝামেলা করে ফেলো। এরপর আসো, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা। আদর্শ গ্যাস সমীকরণ এবং আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, দুইটা সমীকরণ আছে। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = nRT। আর আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, এখানে তোমার ভেলোসিটিটা খুবই গুরুত্বপূর্ণ। ভেলোসিটি রাশিটা দেখো, ওই যে c² শেষে, PV = 1/3 mc²। তাহলে PV = nRT, এই সূত্রটা আদর্শ গ্যাস সমীকরণ। আর গতীয় সমীকরণ বললে গতির রাশি, তাহলে c আসবে, PV = 1/3 mc²। ওকে, তাহলে এখানে আদর্শ গ্যাসের সমীকরণ যেহেতু বলছে, তাহলে ক হবে উত্তর। আর পরের কোশ্চেনটা যদি দেখো, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা, সেটা কিন্তু PV = 1/3 mc²। ওকে, এরপর আমরা পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, গ্যাসের ঘনত্ব নির্ণয় সমীকরণ কোনটা। এখানে দেখো ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে খুব বেশি ম্যাথটা আসে না, বাট সূত্রটা একটু জানা লাগে। D = PM/RT। ওকে, D = প্রাইম মিনিস্টার বাই RT। প্রাইম মিনিস্টার রাত্রে বসে মিটিং করতেছে, প্রাইম মিনিস্টার বাই রাত্রি, তাহলে D = PM/RT। ওই যে উত্তর হচ্ছে গ। পরের কোশ্চেনটা দেখো, SI এককে আর এর মান কোনটা। বিভিন্ন এককে আর এর মান জানতে হয়, এবং এখানটাতে এককগুলো কি আছে সেগুলো কিন্তু একটু জানতে হয়। তো SI এককে তো সবাই জানো, SI এককের মান হচ্ছে 8.314, এন্ড এখানটাতে এককটা জুল/মোল/কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার এককে খুবই ছোট, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল/কেলভিন। আর CGS এককে 8.316, এটা এই যে SI এককের খানিকটা কাছাকাছি, এবং × 10⁷ এককটা বেশ বড়, এবং আর্ক পার মোল/কেলভিন এখানটাতে। তাহলে এই জায়গাগুলো আমরা সুন্দর করে দেখে ফেলবো। SI এককের মান কত, এই যে এটা। আমরা কিন্তু অবশ্যই বাকিগুলো দেখে ফেলবো, নাহলে কিন্তু একটা তুমি পড়ে গেলা, বাকি দুইটা থেকে একটা দিয়ে দিল, তাহলে ভুল হয়ে যাবে। এরপর আসো, 1 অ্যাটমসফিয়ার = কত প্যাসকেল। 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল, কত টর, কত বার একসাথে লিখে ফেলেছি দেখো। 1 অ্যাটমসফিয়ারে 101325, খুব ইজিলি মনে রাখা যায়, সহজ একটা সংখ্যা। 101 325 = 760 টন = 1 বার। তাহলে এখানটাতে আনসার কোনটা হবে, 101 325, দ্যাট ইজ 1,1325। এই যে এটা সাইন্টিফিক ওয়েতে তুমি যদি লেখো, তাহলে 1.01325 × 10⁵। ওকে, এরপরে যাই আমরা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 1/v = 0.05 লিটার হলে 1/v = 0.042 হলে তখন চাপের মান কত হবে। তাহলে আমাদের হাতে কি দেওয়া আছে, প্রথমে P1 চাপ 1 অ্যাটমসফিয়ার, 1/v1 যেটা 0.05, এটাকে আমি v1 এ একটু কনভার্ট করে নিয়েছি, 1/v1 না রেখে, কারণ আমি সূত্র যখন ভেঙেছি তখন দেখেছি আমার v1টা লাগবে। আর পরে 1/v লেখা আছে, যেটা 1/v2 আসলে 0.042, আমাকে P2 বের করতে হবে। তো আমি সূত্রটা লিখেছি P1V1 = P2V2, কারণ দেয়াই আছে আমার P আর V। তো তখন P2 যখন বের করছি, তখন সূত্রটা এরকম আসছে, V1 × 1/v2 × P1। সো 1/v2 এর জন্য আমি আর ভাঙিনি। এখন তুমি মানগুলো বসিয়ে দাও, V1 এর মান ওইটা ডিরেক্ট বসায় দাও, 1/v2 এর মানটা বসায় দাও, অ্যান্ড P1 তো জানো। ক্যালকুলেশনে তুমি যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে উত্তর কি হবে, 0.84 অ্যাটমসফিয়ার। ওকে,
এগুলা কিন্তু সূত্র দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। নিচের কোনটি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র জাস্ট এই একটাই। এখানটাতে আমরা কিভাবে লিখি দেখো, R1/R2 ইজ ইকুয়াল √D2/D1 ইজ ইকুয়াল √M2/M1। এখানে কোনটা কি? আর গ্যাস ব্যাপনের হার, ডি বাষ্প ঘনত্ব, এবং এখানে এম হচ্ছে আণবিক ভর। বাষ্প ঘনত্ব কি? আণবিক ভরের অর্ধেক। জিনিস দুইটা আসলে একই। তো এখানে আসলে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এখানে এই অপশনটা এরকম ছিল, R1 √M1 ইজ ইকুয়াল R2 √M2। তাহলে এখানে আনসারটা কিন্তু আসলে কই হয়। তুমি দেখো এই M1 M2 এর যদি জায়গা চেঞ্জ করো, R1 এর সাথে M1 যায় √ আকারে এবং M2 নিচে চলে আসে, বা এখানে তুমি যখন সাইড চেঞ্জ করে এটাকে এই পাশে দিয়ে দিবা তখন তো হয়ে যায় এরকম। তাহলে এখানে উত্তর কি? ক। তুমি এই ফর্মুলাটা জাস্ট মনে রাখো। এরপর আসো, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? ব্যাপন হার কিসের উপর ডিপেন্ড করে? একটু আগে দেখলাম বাষ্প ঘনত্ব, এবং বাষ্প ঘনত্ব আসলে আণবিক যে ভর তার উপর ডিপেন্ড করে। সো এখানে আণবিক ভর যে গ্যাসগুলোর একই হবে তাদের আমরা দেখবো ব্যাপনের হার একই রকম হবে। আর আণবিক ভর যত বাড়বে ব্যাপন হার তত কমবে, আণবিক ভর যত কমবে ব্যাপন হার তত বাড়বে। লাইক মোটা সোটা অণু যারা বেশি দৌড়াইতে পারবে না, তো ব্যাপন হার কম হবে, আর চিকনগুলো বেশি দৌড়াবে। তো এখানটাতে তুমি যদি দেখো সবগুলোর মধ্যে কেবলমাত্র নাইট্রোজেন আর কার্বন মনোঅক্সাইড এদেরই যে ভর সেগুলো সমান। নাইট্রোজেনের ক্ষেত্রে 28, কার্বন মনোঅক্সাইড এখানটাতে 12 + 16, তাহলে 28। তাহলে এখানে উত্তর কি হবে? ক হবে। ওকে, এই কনসেপ্টটা আশা করি জানো। এবং কোন গ্যাসগুলোর ব্যাপন হার কীরকম একটু দেখে ফেলবা। গ্যাস ব্যাপন সূত্র দিয়ে এটা করা যায়। এরপর দেখো এসটিপিতে অক্সিজেন গ্যাসের RMS বেগ কত? তো এগুলো বিভিন্ন অ্যাডমিশন এর প্রশ্নেও আসে, অনেকে মুখস্থ করে ফেলে। আর তোমাদের তো ক্যালকুলেটার আছে, সো প্যারা নাই। তো আমরা সূত্র কোনটা দেবো? C of RMS ইজ ইকুয়াল √3RT/m। এখানে সব ঠিক আছে, তোমরা আর এর মান জানো, টি এর মান তো দেয়া থাকে, আর এম এর মানে যে সমস্যাটা করো। তো এমটা হচ্ছে আণবিক ভর। আমরা এখানে যে মানটা পাবো মিটার/সেকেন্ডে পাবো, দ্যাট ইজ এটা একটা এসআই একক। এসআই এককের ক্ষেত্রে আমরা ভরটা কোন ইউনিটে ব্যবহার করি? অবশ্যই কেজি। তো আমরা সাধারণত যে মলিকিউল বা বিভিন্ন রকম অণুর ক্ষেত্রে যে ভরটা ব্যবহার করি সেটা কিন্তু গ্রামে। যেমন অক্সিজেনের ভর 32 গ্রাম বলি, যেটাকে কেজি করে নিতে হবে। সো অবশ্যই নিচে যে অক্সিজেনের ভরটা ব্যবহার করবে এটা 32 × 10⁻³ দিবা, কেজি করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যায়। পরে এটা ক্যালকুলেশন করলে 461.34 আসে। উত্তর হচ্ছে খ। ওকে, সবগুলো মান বসিয়ে দিলে হয়ে যাবে। এরপরে 13তে দেখো, 4 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা? এখন এই ক্ষেত্রে আমরা জানি ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি? P + AN² × V - NB = nRT। তো এখানে সব ঠিকঠাক থাকবে, শুধুমাত্র n এর মানটা চেঞ্জ হবে। n হচ্ছে এইখানে যে মোল সংখ্যাটা, কত মোল আছে এখানে সেই সংখ্যাটা। তাইলে এখানে আমরা মোলের হিসাব জানি, মোলের হিসাব ইজ ইকুয়াল যতটুক ভর আছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। তো হিলিয়ামের ক্ষেত্রে এটা পারমাণবিক ভর, যদিও প্রদত্ত ভর কত আছে? 4, আর এখানে এর ভর কত? 4। তাইলে n = 1 হয়। ওই যে কর্নারে করে রাখছি দেখো। এখন এর জায়গায় 1 বসাই দাও, তাইলে হয়ে যাবে, সব অমিট হয়ে যাবে। P + AV² × V - B = RT। দ্যাট ইজ আনসার হচ্ছে ক। ওকে, এখন এখানে দুইটা নতুন জিনিস আসছে, সেটা হচ্ছে এই এ আর ওইখানে বি। এই এ আর বি কি জানা লাগে? এ হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, আর বি হচ্ছে আয়তন সংশোধন গুণাঙ্ক। ওকে, এটা হচ্ছে তোমরা ডিটেলসে অবশ্যই পড়েছো, তো একটু দেখে নিও, আমি আর ডিটেলসে গেলাম না। আন্তঃআণবিক আকর্ষণ বল যেটা, সেটা এ দিয়ে প্রকাশ করা হয়, আর বিটা হচ্ছে আয়তন সংশোধন গুণাঙ্ক। এরপর আসো ভ্যান ডার ওয়ালস সমীকরণে এ দ্বারা কি বোঝায় অলরেডি বলেছি, আন্তঃআণবিক আকর্ষণ, নট অন্তঃআণবিক, এটা কিন্তু আন্তঃআণবিক, দুইটা আলাদা অণুর মধ্যে। এরপর নিচের কোন গ্যাসটির সংকোচনশীলতা গুণাঙ্ক Z এর মান 1-এর বেশি? খুব সিম্পল জিনিস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে Z এর মান 1। যে গ্যাসগুলো খুবই হালকা, হালকা গ্যাস যেমন হাইড্রোজেন, হিলিয়াম, এর মধ্যে নাইট্রোজেনটাও পড়ে, নাইট্রোজেনটা একটু মাথায় রেখো, এটা কিন্তু তোমরা অমিট করে ফেলো। এদের ক্ষেত্রে Z এর মান বেশি, কারণ এরা বেশি দৌড়াইতে, বেশি ছুটোছুটি করতে পারে, এবং বেশি দৌড়াইতে পারে বলে এরা কম পেষণযোগ্য, সহজে পেষণ করা যায় না। আর ভারী যে গ্যাসগুলো আছে যেমন হচ্ছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলোর ক্ষেত্রে যে Z এর মানটা কম হয়, কারণ ওদেরকে ইজিলি পেষণ করা যায় এবং দৌড়াদৌড়ি কম হয়, এই জন্য Z এর মানটা কম হয়। ইজিলি এভাবে মনে রাখতে পারবা তুমি, হালকা গ্যাসের ক্ষেত্রে Z এর মান বেশি, ভারী গ্যাসের ক্ষেত্রে বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, Z এর মান কম, আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে Z এর মান 1। তাহলে Z এর মান বেশি কোনটাই হবে? এই যে ছোট জিনিস, দৌড়াদৌড়ি করবে বেশি, হাইড্রোজেন। এরপর আসলে নিচের কোনটি প্রাইমারি দূষক? খুব ইম্পর্টেন্ট জানা লাগবে, প্রাইমারি দূষক কোনগুলো, সেকেন্ডারি দূষক কোনগুলো। প্রাইমারি দূষক মানে যেগুলো ডিরেক্টলি তার ফর্মে থেকে যেভাবে সে তৈরি হয়েছে ওভাবে পরিবেশের ক্ষতি করবে। আর সেকেন্ডারি দূষক, সেকেন্ডারি কোনো রিয়াকশনের মাধ্যমে অন্য জিনিস তৈরি হইলো, তারপর সে পরিবেশের ক্ষতি করবে, মানে অন্য যৌগ থেকে তৈরি। তো প্রাইমারি দূষক কি আছে? খুব ইজিলি মনে রাখা যায়, কোনো কটু ছোটু নাহাস। আমি মনে রাখতাম কোনো, CONO, কটু ছোটু CO2 SO2, তারপরে নুহাস NH3 and H2S।
মানে জাস্ট মনে রাখার জন্য আর কি, দেখলেই মনে আসতো কি করার। তারপর এর সাথে সাথে আর কিছু ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন, এগুলো কিন্তু ডিরেক্ট পরিবেশের ক্ষতি করে। এরা প্রাইমারি। সাধারণত তোমাদের প্রথম লাইনে যেগুলো লেখা আছে এগুলোই আসে। আর সেকেন্ডারির মধ্যে কি কি আছে? সেকেন্ডারিতে দেখো সব সেকেন্ডারি বিক্রিয়ার মাধ্যমে তৈরি জিনিসপত্র, যেমন SO3, এটা SO2 থেকে তৈরি হয়েছে। আবার দেখো H2SO4, এটাও SO2 থেকে তৈরি হয়েছে পরবর্তী রিয়াকশনে। NO2, NO থেকে তৈরি হয়েছে। N2O5, একই কথা, PANS অ্যান্ড O3, ওটা অক্সিজেন থেকে তৈরি হয়েছে। তাহলে এগুলো সব সেকেন্ডারি। তাহলে এখানে কোনটা প্রাইমারি? ওই যে NO, কোনো কটু ছোট নু হাস। এরপরে আসো পরের পেজে যাই। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস হিসেবে সব থেকে বেশি দেয়? আমরা কিন্তু জানি যে কার্বনের যে গ্রিন হাউস, এক অণু যে গ্রিন হাউসের যে পরিমাণ ক্ষতি করতে পারে বা গ্রিন হাউস এফেক্টে যত বেশি ভূমিকা রাখে, সে তুলনায় আরও অনেক গ্যাস আছে অনেক বেশি ইফেক্ট ফেলে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি, সম্মিলিতভাবে এই সব থেকে বেশি ক্ষতি করে। এখন তো আরও বেশি, আগে বা তোমাদের বইটা যখন লেখা হয়েছে তখন কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা ছিল 50%, এখন এই পার্সেন্টেজটা আরও বেশি। তাহলে গ্রিন হাউস গ্যাস হিসেবে সব থেকে বেশি পরিমাণে থাকে কার্বন ডাইঅক্সাইড, সব থেকে বেশি ক্ষতি করেও কার্বন ডাইঅক্সাইড। ওকে, এরপর আসো কোন অ্যাসিডটি বেশি তীব্র? তো জৈব অ্যাসিডের তীব্রতা আমরা কিভাবে হিসাব করি? আর খুব সিম্পলি যদি বলো তাহলে কার্বন সংখ্যা যত কম সেই অ্যাসিডটা তত বেশি সক্রিয়। তো সেই হিসেবে উত্তর এখানটাতে সব থেকে কম কার্বন আসে হচ্ছে HCOH এখানে। সো এটা সব থেকে বেশি সক্রিয়। কেন? কারণটা তুমি যদি দেখতে চাও, এখানে আমি 4 কার্বনের একটা অ্যাসিড লিখছি আর 1 কার্বনের একটা অ্যাসিড লিখেছি। তো 4 কার্বনের অ্যাসিড যেটা আমরা বলেছিলাম, অ্যালকাইল মূলকগুলো কিন্তু ইলেকট্রন দাতা। সো এ কি করে, আমরা সাধারণত এখানে COH অ্যাসিডের ধর্মকে এই হাইড্রোজেনটা সে দিতে পারবে। তাহলে হাইড্রোজেন যত সহজে দিতে পারবে সে তত শক্তিশালী অ্যাসিড। এখন আমি এখান থেকে ইলেকট্রন চালান করতেছি এর দিকে, তুমি যত এই COO- দিকে ইলেকট্রন দিবা তত কিন্তু এর নেগেটিভিটি বাড়বে। এখন এ নেগেটিভ এ পজিটিভ, তাইলে নেগেটিভ পজিটিভকে শক্ত করে ধরে রাখবে হাইড্রোজেন, কিন্তু সহজে খোলা যাবে না, চলে যাইতে পারবে না সে সহজে, কারণ নেগেটিভ চার্জ দিয়ে জোরে ধরে রাখছে। এই জন্য এটা সহজে ছাড়া যায় না বলে এটা কম সক্রিয় অ্যাসিড। কিন্তু এখানে তো এরকম কোনো রিয়াকশন নাই, এখানে একে কেউ ইলেকট্রন দিচ্ছে না, তো এখানে অল্প নেগেটিভিটি আছে, এখানে অল্প পজিটিভিটি আছে। সো এটা খুব বেশি শক্ত করে হাইড্রোজেনকে ধরে রাখে না, হাইড্রোজেন চাইলে চলে যেতে পারে। এই জন্য এর সক্রিয়তা কিন্তু তুলনামূলক অনেক বেশি হয়, সহজে ছেড়ে দিতে পারে বলে। তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ। এরপর পরে যাই নিচে কোন জোড়া লুইস অ্যাসিডের শর্ত কি? এমনিতে আমরা যদি সিম্পলি দেখি, অ্যাসিড কি করে, ও ইলেকট্রন গ্রহীতা হয় এবং প্রোটন দাতা হয়। আর বেজের ক্ষেত্রে ইলেকট্রন দাতা হয় আর প্রোটন গ্রহীতা হয়। তো এক্ষেত্রে আমরা সেটাকেই লুইস অ্যাসিড বলবো যারা কিনা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং প্রোটন ত্যাগ করতে পারে। তো এই ক্ষেত্রে তুমি যদি দেখো যে অপশনগুলো আছে, আমি যেটা পেয়েছি উত্তর সেটা হচ্ছে খ। কিভাবে দেখো, স্ট্রাকচারগুলো লিখেছি LCl3 এরকম অ্যান্ড BCl3 ওরকম। তো এদের দুইজনেরই কিন্তু অষ্টক অসম্পূর্ণ, 6টা করে ইলেকট্রন আছে। তো চাবে ও যে ইলেকট্রন আমার চাই আরো এক জোড়া, নাহলে তো আমার অষ্টক পূর্ণ হচ্ছে না। সো ইলেকট্রন চাবে, ইলেকট্রন গ্রহণ করতে চাবে। সো ইলেকট্রন গ্রহীতাকে অ্যাসিড। সো লুইস অ্যাসিড তারাই যারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর লুইস ক্ষার কারা? যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে, দিতে চাই। যেমন হচ্ছে NH3 কথা বলতে পারো, BF3 না, NH3টাই আর কি। আরও আছে H2O, মানে যেখানে তুমি মুক্তজোড় ইলেকট্রন পাবা। তাইলে এখানে উত্তর কোনটা? উত্তর হচ্ছে খ। এরপর আসি আমরা পরের কোশ্চেনে। NO2- এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? খুব ইজি। অনুবন্ধী অ্যাসিড মানে একটা হাইড্রোজেন যোগ হবে, অনুবন্ধী ক্ষার মানে একটা হাইড্রোজেন চলে যাবে। তাহলে এখানটাতে NO2- অনুবন্ধী অ্যাসিড বলেছি আমরা, অ্যাসিডের ক্ষেত্রে কি যোগ করবা? H+ যোগ করবা। তাই সাথে H+ যোগ করলে চার্জ নিউট্রাল হয়ে যায়, HNO2 থাকে। তাহলে উত্তর হচ্ছে এটা। আর অনুবন্ধী ক্ষার বলে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা। ওকে ওকে। এরপরে বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটা? বাংলাদেশের ক্ষেত্রে মিঠা পানির সব থেকে বড় উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি। তুমি দেখো বাসা বাড়িতে আমরা মোটর দিয়ে পানি তুলতেছি, গ্রামে টিউবওয়েল ব্যবহার করতেছি, কুয়া ব্যবহার করতেছি। তো আসলে আমাদের দেশে মিঠা পানির সব থেকে বড় উৎস ভূগর্ভস্থ পানি। বাট তুমি যদি পৃথিবীর কথা বলো, তাহলে পৃথিবীর সব থেকে বড় উৎস হচ্ছে উত্তর মেরুর বরফ। হ্যাঁ, এটা আমাদের মেডিকেলে আসছিল, আমি ভুল করেছিলাম। তাহলে উত্তর মেরুর যে বরফটা সেটা পৃথিবীর সব থেকে বড় সেইম বা সব থেকে বড় সাপ্লাই। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা ভূগর্ভস্থ পানি। এরপর আসো, একটি পুকুরের পানির DO এর মান 4.0 হলে পানিটি কীরকম হবে? তো সাধারণত আমরা ডিজলভ অক্সিজেনের মান 4 থেকে 6 বা 5 থেকে 6 হলে স্ট্যান্ডার্ড বলি। সো 4টাকেও ধরা যায় স্ট্যান্ডার্ডের মধ্যে, এটা মোটামুটি বিশুদ্ধ হবে। ঠিক আছে, এখন তুমি ক্ষর বা মৃদু এটা কিন্তু DO দিয়ে তুমি ডিটারমাইন করতে পারবো। সো ওটা বাদ। আর 4 মানে খুব যে দূষিত, তুমি দূষিত বলতে পারবে না, কারণ এটা স্ট্যান্ডার্ড মানের খুব কাছাকাছি, অনেক ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড ধরা হয়। সো এখানে উত্তর বিশুদ্ধ পানি হবে। এরপরে আসো,
বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? বাংলাদেশে আমরা যে পানীয় জলটা খাই এখানে আর্সেনিক এত বেশি যে WHO যে স্ট্যান্ডার্ড ঠিক করছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড 5 গুণ বাড়াই দিছে। তো পুরো পৃথিবীর ক্ষেত্রে যে সেফটি ভ্যালুটা 0.01 ppm সেটা বাংলাদেশের ক্ষেত্রে 0.05, দ্যাট ইজ 5 গুণ বেশি। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে 0.05 ppm আর পৃথিবীর ক্ষেত্রে 0.01 ppm। আমরা বলি না যে আমরা আসলে বিষ খেয়ে বড় হয়েছি, আমাদের যে বলতাম করোনার সময় যে আমরা তো বড়ই হয়েছি এগুলোর মধ্যে, আমাদের আর করোনা কি করবে। তো সেই কথাটা ওরকম, আমরা আর্সেনিকের মধ্যেই বড় হয়েছি, এই জন্য আমাদের সেফটি লেভেল বাড়াই দিছে। আসলে আমাদের অ্যাভেলেবল পানি নাই, বিশুদ্ধ কি করবা। এরপর আসো মানব শরীরে কোন ভারী ধাতুর আয়নের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এখানে বিভিন্ন ধাতুর ক্ষতিকর প্রভাবগুলো দেখতে হবে। প্রথমে আসে আর্সেনিক। আর্সেনিক দিয়ে মনে রাখবা ABCD রোগ হয়। A ফর আর্সেনোকোসিস, B ফর ব্ল্যাক ফুট ডিজিজ, C ফর, যদিও এটা কেরাটিনাইজেশন কে দিয়ে শুরু হয় একটু C দিয়ে মনে রাখবা, C ফর কেরাটিনাইজেশন, and D ফর one disease that is fatty liver disease। তাইলে এখানে ব্ল্যাক ফুট ডিজিজ কিসের জন্য হচ্ছে? আর্সেনিকের জন্য হচ্ছে। ওকে, এরপর আরও কিছু ধাতুর ক্ষতিকর প্রভাব লিখেছি দেখো, যেমন লেডের প্রভাবে আইকিউ কমে যাবে বাচ্চাদের, দাঁতের মাড়ি নীলাভ হবে। ক্যাডমিয়ামের প্রভাবে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, কারণ ও কি করে, ক্যালসিয়াম আছে না বোনের মধ্যে, ক্যালসিয়ামকে রিপ্লেস করে ও নিজে যেয়ে বসে, তো হাড় ভঙ্গুর হয়ে যায়। আর ক্রোমিয়াম কি করে, ক্রোমিয়াম কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ কমায় দেয় আর আয়রনকে রিপ্লেস করে। ওকে, আর ক্যাডমিয়ামের প্রভাবে আরেকটা জিনিস মনে রাখো, ক্যাডমিয়াম ক্যাডাং ডিজিজ হয়। ওকে, তাহলে কোন ভারী ধাতুর প্রভাবে বুদ্ধিবৃত্তির হ্রাস পায়? ওই যে লেড। গ, উত্তর কি হবে? গ। এরপর আসো পরের কোশ্চেনে যাই আমরা, কোনটিকে নীরব ঘাতক বলা হয়? নীরব ঘাতক যেটা সাইলেন্টলি মানুষের ক্ষতি করে, অনেক বেশি ইফেক্ট করে না, কিন্তু আস্তে আস্তে ব্রেনকে ঝিমিয়ে কিন্তু মেরে ফেলে, এবং এই কারণে গাড়ির মধ্যে আটকা পড়ে বাইরের দেশে অনেকেই মারা যায়। বাংলাদেশেও তো একটা কেস দেখলা কয়েকদিন আগে। এখানে নীরব ঘাতককে কার্বন মনোঅক্সাইড কোনো রকম ক্ষতি করে না, বা স্নায়ুতন্ত্রকে খুব দুর্বল করে দিতে আস্তে আস্তে অজ্ঞান হয়ে কিন্তু মারা যায়, এবং এটা কাইন্ড অফ একটা পেইনলেস মৃত্যু বলে থাকে, যদিও মৃত্যু পেইনলেস হয় না। ওকে, তা কার্বন মনোঅক্সাইড। আর এরকম নীরব ঘাতক তোমরা বায়োলজিতে পড়েছো, তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয় আরেকটা জিনিসকে, হেপাটাইটিস সি। ওকে, তাহলে গেল এই তো। আর পরের কোশ্চেনটা দেখো, CO2 এর সন্ধি চাপ কত? কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ এবং সন্ধি তাপমাত্রা একটু জানতে হবে। সন্ধি চাপটা হচ্ছে 72.9 অ্যাটমসফিয়ার, আর সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু সেলসিয়াসে আছে, কেলভিনে না। তাহলে উত্তর কোনটা হবে? চাপের কথা বলছে, অ্যাটমসফিয়ারে 72.9। ওকে, তাহলে মোটামুটি এগুলাই ছিল। তোমরা বাকি জিনিসগুলো একটু সুন্দর করে দেখে ফেলবা, সূত্রগুলো দিয়ে একটু ম্যাথ প্র্যাকটিস করবা, আর লাস্টের প্রশ্ন থেকে খুব বেশি প্রশ্ন আসে না, একটু ক্ষতিকর ধাতুর প্রভাবগুলা দেখবা। এই তো মোটামুটি এগুলো দেখলেই চলতেছে। তোমরা সুন্দর করে অনুশীলনীটাও দেখে ফেলবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।